15 দফা দাবিতে সারা দেশে চলছে পণ্য পরিবহনে 72 ঘন্টার কর্মবিরতি, আমদানি রপ্তানি ব্যাহত হবার আশঙ্কা। টঙ্গীতে মালবাহী ট্রেনের 3 বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ। ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ, তদন্ত কমিটি গঠন। কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড। গ্যাস সংকটে সারা দেশে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বিকল্প হিসাবে বাড়ছে ডিজেলের ব্যবহার। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। 15 দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহনে কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল 6টা থেকে শুরু হয়ে 72 ঘন্টা চলবে এই কর্মবিরতি। এতে আমদানি রফতানি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। তবে উত্তরাঞ্চল থেকে সবজি ও পচনশীল পণ্য সরবরাহে কোনো বাধা নেই, জানান স্থানীয় নেতারা। চট্টগ্রাম থেকে প্রতিদিন গড়ে 6 থেকে 7 হাজার পণ্যবাহী পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে। তবে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে চলমান কর্মবিরতিতে এসব যানবাহনের বেশিরভাগই আজ ছেড়ে যায়নি। এদিকে কর্মবিরতির জেরে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়ে প্রায় 10,000 পণ্যবাহী ট্রাক। এর মধ্যে পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। সারা বাংলাদেশ থেকে এখানে মাল আসে, তো স্বাভাবিক মাল আসার প্রতিবন্ধকতা তৈরি হলে তো একটা সংকট তৈরি হবে, আর ওই সংকট তৈরি হলে স্বাভাবিকভাবে বাজার মূল্য ব্যতিক্রম হতেই পারে। বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজ শর্তে লাইসেন্স দেওয়া, পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোয়ারা বন্ধ করা সহ 15 দফা দাবিতে এই কর্মবিরতি উল্লেখ করে সংগঠনের নেতারা বলছেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। গাড়ির লাইসেন্সগুলো যখন দেখে তখন ওরা বলে যে আপনার এটা হালকা লাইসেন্স, আপনার গাড়িটা হেভি লাইসেন্স, হেভি গাড়ি, সো আপনি এই গাড়ি চালাতে পারেন না, আপনি একটা মামলা নিয়ে যান। এখন আমি তো হেভি লাইসেন্স যদি আমাকে যথাযথ কর্তৃপক্ষ না দেয়, আমি হেভি লাইসেন্সটা পাবো কোথায়? তবে উত্তরবঙ্গ থেকে সবজি ও পচনশীল পণ্য পরিবহনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। পণ্য পরিবহন আমরা যতবারই কর্মবিরতি দেখেছি, কোনোবারই কাঁচা সবজির ওপর আমরা বাধা দিই নাই, এবারেও দেব না। কাঁচা সবজি বাজার চলবে, অন্যান্য সামগ্রী বন্ধ থাকবে। এদিকে মঙ্গলবার সকালে চট্টগ্রামে কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সদস্যদের সাথে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অন্যান্য জেলায় শান্তিপূর্ণভাবে চলছে কর্মবিরতি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে এবারে চট্টগ্রাম ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন ইফতেখার ফয়সাল। ইফতেখার, কর্মবিরতির কারণে আসলে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে কি ধরনের প্রভাব দেখছেন? আর এছাড়া যেটা কিন্তু আমরা জানি যে আমদানি রফতানির ক্ষেত্রে ট্রাকের, বিশেষত ট্রাকটি অনেক বড় একটি ভূমিকা রাখে, এবং এটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ আসলে কোনো ধরনের আলাদাভাবে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? প্রথমত একটি বিষয় বলে রাখি, আজকে যে সারা দেশে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, লরি সহ যেসব পণ্যবাহী যানবাহনের যেই ধর্মঘট চলছে, এটি মূলত শ্রমিক এবং মালিকদের একটি অংশের ডাকা। এর পাশাপাশি আরেকটি অংশ রয়েছে যারা আজকের ধর্মঘট মানছেন না এবং তারা আগামী 27 তারিখ তাদের সেই ধর্মঘটের ডাক দিয়েছেন। তো এই কারণে যেহেতু দুটি পক্ষ হয়ে গেছে, সেই কারণে আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় অনেক ট্রাক, কাভার্ড ভ্যান যেমন চলছে না, এটি যেমন সত্যি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু ট্রাক, কাভার্ড ভ্যান পণ্য পরিবহন সকাল থেকেই কিন্তু তারা করছে। বিশেষ করে দুপুরের পর থেকে তাদের যে পণ্য লোড করা, সেটি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের যেই কদমতলী মোড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ট্রাক কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে আছে। স্বাভাবিক সময়ে এখানে আমরা দেখি অনেক মানুষের হাঁক ডাক থাকে, বিশেষ করে যে যারা পণ্য পরিবহন করে থাকেন তাদের সঙ্গে দরদামগুলো এই রাস্তার উপরেই যে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক এবং যে শ্রমিকরা তারা করে থাকেন। কিন্তু আজকে সেই পরিস্থিতি একেবারেই নেই এবং আমরা দেখেছি, তবে একেবারে বন্ধ বলা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটি ট্রাকে পণ্য লোড করা হচ্ছে। আর আপনি চট্টগ্রাম বন্দরের কথা বলছিলেন,
তো চট্টগ্রাম বন্দরে আমরা আজকে চট্টগ্রাম বন্দর সচিবের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন সেটি হলো চট্টগ্রাম বন্দরে এই ধর্মঘটের প্রভাব পড়লো সেটি কিন্তু এখনো প্রকট আকারে পড়েনি। কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে পণ্য খালাস কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের যেসব জেটিগুলো রয়েছে সেই জেটিতে প্রায় 49,000 একক কন্টেইনার রাখার মতো জায়গা রয়েছে এবং আজ পর্যন্ত তাদের কাছে 36,000 কন্টেইনার সেখানে রাখা আছে এবং তারা বলছেন আজকে যদি ধর্মঘটের কারণে কোনো কন্টেইনার যদি চট্টগ্রাম বন্দর থেকে বেরও না হয় সেক্ষেত্রে এর সংখ্যা দাঁড়াবে অর্থাৎ আরও প্রায় 2,600 কন্টেইনার বাড়বে। তো এখনো পর্যন্ত তারা বলছেন যে এই ধর্মঘট যদি আগামী 2-1 দিন চলে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা হবে না, কিন্তু এটি যদি টানা অব্যাহত থাকে সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট তৈরি হবে। আর পাশাপাশি রপ্তানি যেসব পণ্য সেই পণ্যগুলো জাহাজীকরণের ক্ষেত্রে একটি বড় সমস্যার কথা আমাদেরকে বিজিএমইএ নেতারা জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামে। ইফতেখার, আপনি সাথে থাকুন। আমরা এখন যেতে চাচ্ছি বগুড়াতে। বগুড়া থেকে যোগ দেবেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, আমরা কিন্তু জানি যে উত্তরবঙ্গের একটি বড় অংশ ঢাকাতে পণ্য পরিবহন করার মূল যে স্পট সেটি কিন্তু বগুড়া। তো সেক্ষেত্রে আসলে বগুড়া থেকে কি ধরনের প্রভাব আপনি দেখছেন এবং কর্মবিরতি নিরসনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এবং যদিও বলা হয়েছে যে সবজি বা কাঁচামাল এর আওতামুক্ত, কিন্তু এর বাইরে অন্যান্য যে পণ্যগুলো আছে তাদের ব্যাপারে আপনি কি ধরনের অবস্থান দেখছেন? দেখুন, চট্টগ্রাম থেকে সহকর্মী ইফতেখার ফয়সাল যেমনটি জানাচ্ছিলেন যে একাংশের ডাকা এটি ধর্মঘট, অন্য অংশের যারা আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে ট্রাক চলছে এবং আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার যে ট্রাক টার্মিনাল এই এলাকাটিতে। এখানে আমি প্রচুর ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখছি এবং অনেকাংশেই এই ধর্মঘট বা কর্মবিরতি পালন হচ্ছে বলে দেখেছি। তবে আমি রাস্তায় বেশ কিছু ট্রাকও দেখেছি। তো এখানকার যারা শ্রমিক মালিক তাদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে এখানে দুটো ব্যাপার ঘটেছে। এক হচ্ছে যারা ধর্মঘট বা কর্মবিরতি মানছেন না এটির যেমন আছে, তেমনি যে ট্রাকগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল পণ্য নিয়ে রওনা দিয়েছিল সেগুলো যাতে ঠিকঠাক মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই জন্য তারা বেশ কিছুটা ছাড় দিয়ে রেখেছে কিছু কিছু ট্রাকের ক্ষেত্রে। কিন্তু অন্য যে পণ্যগুলো আছে সবজির যেমন বাধাগ্রস্ত হচ্ছে না, অন্যান্য পণ্যগুলো ঠিকই যারা কর্মবিরতি পালন করার কথা যাদের তারা ঠিকই পালন করছেন এবং কিছু ক্ষেত্রে এই পণ্য পরিবহনে কিছুটা বাধা তো অবশ্যই সৃষ্টি হচ্ছে। এবং এটি যেহেতু কেন্দ্রীয় কমিটির ডাকা একটি কর্মবিরতি, সেক্ষেত্রে এখানে লোকাল প্রশাসনের তেমন কোনো ভূমিকা আমরা সকাল থেকে দেখিনি। এটার পিছনে একটি কারণও এমনটা হতে পারে যেহেতু একেবারেই স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এবং কোনো রকম বাধাহীনভাবে কোনো রকম গ্যাঞ্জাম গণ্ডগোল ছাড়া এই কর্মবিরতিটি পালন করা হচ্ছে। সুতরাং স্থানীয় প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সাথে আসলে এখানে কথা বলার তেমন কোনো সুযোগ নেই বলে আমাদেরকে জানিয়েছেন নেতারা। আর যতটুকু জানতে পেরেছি এখানকার নেতাদের সাথে কথা বলে যে কেন্দ্রীয়ভাবে বৈঠক একাধিকবার বৈঠক হচ্ছে, এখনো পর্যন্ত এই সমস্যা সমাধানের কোনো কথা তারা আমাদেরকে জানাতে পারেননি। তবে এটা সবাই স্বীকার করছেন যে পণ্য পরিবহনের এই যে কর্মবিরতি এটি যদি আরও 2-1 দিন চলে তাহলে আলটিমেটলি এর প্রভাবটি পড়তে পারে আসলে সর্বস্তরের সাধারণের মধ্যে। তো তাই তারা বারবার করে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে এই শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে, ন্যায্য দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দ্রুত তারা যেন একটি সুষ্ঠু সমাধানের মধ্যে আসেন। তবে এখানকার যারা নেতারা আছেন তারা বলছেন যে তাদের যে 15 দফা দাবি আছে সেই দাবিগুলোর মধ্যে যদি কোনোটি তাদের অন্যায্য মনে হয় সেক্ষেত্রে সরকার সেগুলোতে আমলে নিয়ে এবং তারাও সেগুলো মেনে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বগুড়ার সবশেষ পরিস্থিতি। আমিরুল লতিফ এবং ইফতেখার ফয়সাল, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। 3 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানিয়েছেন, বেলা 11:15টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় অতিক্রম করার সময় 3টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 1:30টার দিকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার সাথে সাথেই 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আহ্বায়ক হিসেবে কাজ করবেন।
আরও 4 জন কর্মকর্তা তার সাথে থাকবেন। এই নিয়ে আরো জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, দুর্ঘটনার পর কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, সেক্ষেত্রে উদ্ধার অভিযান কোন পর্যায়ে রয়েছে এবং কতক্ষণ নাগাদ আসলে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হতে পারে বলে আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 6.5 ঘন্টার বেশি সময় হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের এবং সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে, এবং এর কারণ হিসেবে আমরা যেটা জেনেছি যে এই টঙ্গীতে এখানে মালবাহী ট্রেনে 3টি বগি লাঞ্ছিত হয় এবং এরপরেই কিন্তু এই ঢাকার সঙ্গে সিলেট এবং চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং দুপুর 1:30টার দিকে রিলিফ ট্রেন এখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আমরা এখানে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এরই মধ্যে এই ক্ষতিগ্রস্ত বগির কিছু অংশ উদ্ধারকারী দল উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং যে ট্রেনের বগি ছিল কিছু অংশ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং অপর একটি বগি এখন তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এখানে যারা উদ্ধারকারী টিম রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানিয়েছেন যে তারা বলছেন যে বিকেল 5টার নাগাদ একটি লাইন এখানে সচল করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে ব্যবস্থাপক রেলের সাদিকুর রহমান, তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখানে 5 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে এবং এই টিম আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের যে প্রতিবেদন সেটি কিন্তু জমা দেবে বলে আমরা জানতে পেরেছি এবং রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, স্টেশন মাস্টার এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী, রেলওয়ের পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে আছেন এবং এখানে উদ্ধার তৎপরতা প্রত্যক্ষ করছেন এবং বিপুল সংখ্যক মানুষই কিন্তু এসেছে এখানে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই দুর্ঘটনার পর কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে সহ বিভিন্ন ট্রেনে, বিভিন্ন স্টেশনে অনেক মানুষ কিন্তু আটকে পড়েছে, অনেক ট্রেন আটকে পড়েছে, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি রয়েছে এবং শিডিউল বিপর্যয় কিন্তু দেখা দিয়েছে ট্রেনের মধ্যে। তবে অন্য যে রুটটি রয়েছে ঢাকা, ময়মনসিংহ বা উত্তরবঙ্গের, এই ট্রেনগুলো সচল রাখা হয়েছে এবং এখানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল মোটামুটি গাজীপুরের ট্রেনের দুর্ঘটনার সর্বশেষ খবর। টঙ্গী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আবুল হোসেন। গত 24 ঘন্টায় রাজশাহী ও বরিশালে আরও 6 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 5 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে নওগাঁয় 2, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার 1 জন করে। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন, এ নিয়ে 240 বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন 122 জন। এদিকে বরিশালে করোনা আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় পিসিআর ল্যাবে 192 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 14 জনের। কুষ্টিয়া সদর উপজেলা সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বেলা 11:30টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুল ইসলাম, ফারুক হোসেন, কামাল শেখ ও মশিউল আলম। যাবজ্জীবন সাজা পেয়েছেন মনোয়ার হোসেন। 2018 সালের 8 অক্টোবর রাতে কুষ্টিয়া সদর উপজেলার সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে শহরের একটি ভাড়া বাসায় হাত পা ও মুখ বেঁধে কুপিয়ে হত্যা করে আসামিরা। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। আজকে এই আসামিরা সবাই নিজেদের দোষ স্বীকার করায়, সাক্ষীগণ সেটি করবোরেট করায় বিজ্ঞ আদালত সঠিকভাবে জাজমেন্ট দিয়েছে। এই রায়টা নিয়ে একটি উদ্গ্রীব অবস্থায় ছিলেন, যেহেতু সাব রেজিস্ট্রার বা সরকারি কর্মচারীকে নিগৃহীত করা, তাকে মৃত্যু হত্যা করা, এটা কুষ্টিয়াতে এই প্রথম। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার 3য় ধাপের সাক্ষ্য গ্রহণের 2য় দিন আজ সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার 10ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সোমবার মামলার 3 সাক্ষী আব্দুল হামিদ, মোহাম্মদ ফিরোজ মাহমুদ ও শওকত আলীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এই নিয়ে গতকাল পর্যন্ত এ মামলায় মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে ওসি প্রদীপ সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন।
পরে তদন্ত শেষে 15 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় র্যাব। রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় নিজ বাড়ি থেকে মায়ারানী ঘোষ নামে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে একই এলাকায় বসবাস করা পালিত মেয়ে পুতুল রানী মায়ের খোঁজ নিতে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সে সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ ও সিআইডি সদস্যরা। পুলিশের ধারণা, বাড়িতে চুরি করার পর মায়ারানীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্যাস সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। কোনো কারখানায় বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার বাড়ছে ডিজেলের। উদ্যোক্তারা জানান, ডিজেল দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণের বেশি। আবার অনেক কারখানায় বন্ধ থাকছে উৎপাদন। গাজীপুরের জয়দেবপুর এলাকার স্প্যারো গ্রুপের এই কারখানায় কর্মী 5,000, সেলাই মেশিন আছে 2,500। মাসে তৈরি হয় প্রায় 10 লাখ পিস পোশাক। আধুনিক এসব সেলাই মেশিন চলে গ্যাস ও বিদ্যুতে। এছাড়া কারখানার বয়লার চালাতেও লাগে গ্যাস। কিন্তু গত 1 মাসে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে সংকট। উদ্যোক্তারা জানান, গ্যাস বিদ্যুৎ স্বাভাবিক থাকলে মাসে জ্বালানি খরচ সর্বোচ্চ 75 লাখ টাকা, কিন্তু ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত এটা খুবই খারাপ অবস্থা ধারণ করে। এবং আপনি জানেন যে আমাদের যে ওয়াশিং ইউনিট, ডাইং ইউনিট যেগুলো থাকে, এগুলো কিন্তু 24 আওয়ার রান করে। সো ওই 6 থেকে 12 ঘন্টার কিন্তু একটা বিশাল ভ্যালু আছে অলসো। এন্ড অলসো মর্নিং উই সাফার। গাজীপুরের মৌচাক এলাকার এই কারখানাটিও চলছে ডিজেল দিয়ে উৎপাদিত ক্যাপটিভ বিদ্যুতে। উদ্যোক্তারা জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেলে প্রতি ইউনিট গড় খরচ হয় 9 টাকা 8 পয়সা, আর গ্যাস দিয়ে ক্যাপটিভ বিদ্যুৎ তৈরিতে খরচ হয় 5.5 টাকা। কিন্তু ডিজেল ব্যবহার করায় প্রতি ইউনিটে খরচ হচ্ছে 18 টাকা। গ্যাস যে পরিমাণ পাওয়ার কথা সে পরিমাণ পাচ্ছি না, এবং সেটাও ইউজুয়ালি এটা পিক টাইমটাই বেশি, সকাল 8টা থেকে বিকাল 5টা বা 6টা পর্যন্ত। তার বিকল্প হিসেবে আমাদের যেহেতু চাপ কম, সেখানে আমরা বিকল্প জ্বালানি হিসেবে আমরা ডিজেল ব্যবহার করতেছি। গত 1 মাস ধরে তীব্র গ্যাসের সংকট। গাজীপুর, সাভার, চট্টগ্রাম সহ বেশিরভাগ শিল্প এলাকায় চাপ নেমেছে 1 থেকে 1.5 PSI-এ। তৈরি পোশাক, সুতার মিল সহ কিছু কারখানায় ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সিরামিক, স্টিল সহ অনেক কারখানারই তা নেই। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে গ্যাসের উৎপাদন ও আমদানি দুটোই কমেছে, যদিও চাহিদা বাড়তি। সেপ্টেম্বর টু ডিসেম্বর 4 মাসে 5টা কার্গো আনার কথা ছিল। এটা অত্যধিক মূল্যের কারণে আনতে নিষেধ করা হয়েছিল। এখন আমরা আবার কোর্টের থেকে আনছি, এই মাসে একটা আসবে আশা করছি। উদ্যোক্তারা বলছেন, শীতে সংকট আরও বাড়বে। এখনই প্রস্তুতি না নিলে শিল্প উৎপাদনে বড় বিপর্যয় দেখা দেবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের মজুমদারি এলাকা থেকে 2 বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে নিজেদের বাড়ির ছাদ থেকে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, গত রাতে পারিবারিক কলহের জেরে বাসা থেকে বের হয়ে যায় 2 বোন। ভোরে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে এয়ারপোর্ট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কখন তারা বাসায় ফিরেছিল তা পরিবারের কেউ জানাতে পারেননি। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা লাশ ঝুলন্ত অবস্থায় পেয়েছি, 2 বোন একসাথেই একই স্থানে একই গলার ওড়না দিয়ে আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। আমরা লাশ উদ্ধার করেছি, আমরা সুরতাল করেছি এবং প্রকৃত মৃত্যুর রহস্য জানার জন্য আমরা লাশ ইতিমধ্যে আমরা ময়নাতদন্তের জন্য আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছি। টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 1 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। ভোরে ভুয়াপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের যদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা বাসটি নারান্দিয়া ইউনিয়নের যাদুরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সে সময় একজনের মরদেহ ও আহত অবস্থায় 30 জনকে উদ্ধার করা হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারান্দিয়া যদুরবাড়ি মোড়ে দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে আসি। আসার পরে এসে দিয়ে গাড়িটা খাদে চলে গেছে। তো আমরা সাথে সাথে উদ্ধার কাজে লিপ্ত হই। আমরা 31 জন উদ্ধার করছি, এর মধ্যে 1 জন মৃত। 31 জনের 6 জন হইল মহিলা।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভাকে ঘিরে নেতাকর্মীদের পদচারণা আর স্লোগানে মুখর ছিল শিল্পকলা একাডেমি চত্বর। জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি। লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। দুপুরে শহরের মেঘনা রোড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুর 2টায় জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। তাদের স্বাগত জানাতে সকাল থেকে সড়কে অবস্থান নেন বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা। দুপুরে মেঘনা রোড এলাকায় জেলা যুবলীগের সভাপতি AKM সালাউদ্দিন টিপুর সমর্থকরা স্লোগান দেয়। সে সময় সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবরের সমর্থকরা পাল্টা স্লোগান দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 15 জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ফেনীর ফুলগাজী উপজেলার অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য 40 দিনের কর্মসূচিতে চলছে নানা অনিয়ম। প্রকল্পে 9-6 ও টাকা লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এসব প্রকল্পের কাজ না করেই তুলে নেওয়া হয়েছে প্রকল্পের অর্থ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে 2020-21 অর্থবছরে কর্মহীন প্রান্তিক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 40 দিনের কর্মসৃজন প্রকল্প চালু করে সরকার। নিয়ম অনুযায়ী এলাকার জনসংখ্যা ও আয়তনের উপর ভিত্তি করে বরাদ্দ দেওয়া হয় এর অর্থ। এই প্রকল্পের আওতায় ফেনীর 43টি ইউনিয়নে চলছে কাজ। তবে জেলার ফুলগাজী উপজেলায় আমজাদহাট ইউনিয়নে উঠেছে অনিয়মের অভিযোগ। এই ইউনিয়নে বছরে 2 দফায় মোট 28 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের জন্য তৈরি করা হয় 250 জন শ্রমিকের নামের তালিকা। তবে কোনো কাজ না করেই সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। জানা যায় তালিকাভুক্তদের কাজের বিনিময়ে 8,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে 500 টাকা। লুজ চেকের ভিতরে হইলই 8,000 টাকা করে চেক। এবারে টাকাগুলো তুলি আমরা নিজেতে দিই, দিবের পরে নিয়ে যায় তারা 500 টাকা করে আমরা দিই। কাজে বলালে যে আমরা জানি না 80,000 টাকা করে তুলে 500 টাকা করে দে আর কোন হেতারা লই যাগো সাইন টাইন লই আন্ডারে চেকটা কিছু দেন। হতদরিদ্রদের এসব প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই নীতিমালার মধ্যে থেকে যেন কাজ করে এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। তারপরে যদি এটা নীতি বহির্ভূত কিছু করে ফেলে, কোনো অভিযোগ আসলে বা আমরা স্বপ্রণোদিত হয়ে যাচাই বাছাই করে যদি আমরা দেখি যে অনিয়ম হয়েছে, অবশ্যই বিধিগত ব্যবস্থা নিব। এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের রেস্ট হাউসে 5ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রেলওয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। হাত পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এই ঘটনায় মামলা হলে অভিযুক্ত মাহমুদুল হাসান সাগরকে আটক করতে পারেনি পুলিশ। সোমবার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কথা বলে খালাতো ভাই সাগর ওই স্কুল ছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে সে। পরে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ও স্টেশনের লোকজন মেয়েটিকে উদ্ধার করে। সে সময় কক্ষের জানালা দিয়ে পালিয়ে যায় সাগর। নাটোরের লালপুরে ডাকাতির প্রস্তুতিকালে 6 ডাকাতকে আটক করেছে র্যাব। ভোরে উপজেলার ইলিশমারি পদ্মার পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে 3টি হাস্য উদ্ধার করা হয়েছে। র্যাব 5 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, পদ্মার পাড় এলাকায় ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। এমন খবরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভেতরে ও বাইরে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এই অবস্থার জন্য পরিচ্ছন্নতা কর্মী সংকটকে দায়ী করছে হাসপাতাল কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যাতায়াতের পথ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শুধু বাইরের নয়, হাসপাতালের ভেতরের চিত্র প্রায় একই রকম। কিছুদিন ধরে হাসপাতালের রান্নাঘরের পাশে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে জমে থাকা ময়লা আবর্জনায় দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। বায়ু দূষণ হচ্ছে, রোগীদের জন্য সমস্যা, আবার
ইমার্জেন্সি থেকে ওইটা একটা ওয়ার্ড, ওইখানে নিয়ে যাইতে হইলে এই ধুমোর মধ্যে দিয়ে ময়লার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখার কেউ নাই, কোনো কর্তৃপক্ষ নাই, এটা দেখা উচিত আমি মনে করি। হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই রাখুক, এটা সবার দায়িত্ব, কর্তব্য আছে। পেছনের যে আবর্জনাগুলো পড়ে আছে এরকম অবস্থায় যদি থাকে তা মানুষ রোগ আরো সার্বিক রোগ আরো বেড়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিচ্ছন্নতা কর্মী ও সুইপার সংকটে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের ওয়ার্ড বয়, এমএলএসএস, সুইপার, আয়া এদের সংখ্যা এতই কম যে হচ্ছে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা মেনটেন করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। হাসপাতালটিতে দৈনিক 50 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন হলেও মাত্র 4 সুইপার ও পরিচ্ছন্নতা কর্মী দিয়ে কাজ চলছে বলে জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানি সংকট দূর করতে সৌর বিদ্যুতের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার দুর্গম 7 গ্রামের বাসিন্দা এই প্রকল্পের মাধ্যমে ভূগর্ভস্থ সুপেয় পানি পাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের প্রকল্প বাড়ানোর দাবি স্থানীয়দের। পাহাড় ঘেরা নয়নাভিরাম খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও সারা বছরই এখানে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। দুর্গম এলাকায় কোনো নলকূপ না থাকায় সেখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ভূপৃষ্ঠের পানির উপর। সম্প্রতি দুর্গম ওই গ্রামগুলোতে সুপেয় পানির সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এলজিএসপি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির 7টি বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম গ্রামে সৌর বিদ্যুতের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রকল্পে ব্যয় হয়েছে 5 লাখ টাকা। এতদিন পানি পাই নাই, পানি লুঙ্গাতে তুলে খাইছি, এখন সোলারের পানি উঠে ট্যাঙ্কির থেকে আমরা পানি সবই এখন গোসল টুসল করতে পারতেছি আমরা। আবার পানি দানো খেতেও খুব কাজ হয়ে গেছে, এখন সুযোগ সুবিধা হয়ে গেছে। শীতকাল আসলে একবারে পানি শুকায় যেত, এখন পানি সুবিধা হয়েছে, সোলারের মাধ্যমে পানি উঠে। বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম ও পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই এলাকার মানুষ খুব আগে পানির জন্য কষ্ট পাচ্ছে, এখন পানির কোনো সমস্যা এখানে নাই। আর এখানকার এই প্রকল্প দিয়ে প্রায় 1000 খানেক মানুষ উপকার ভোগ করতেছে। আগামীতে নবায়নযোগ্য সৌর বিদ্যুতের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানির সংকট নিরসনে এমন উদ্যোগ আরও নেওয়া হবে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। সৌর বিদ্যুতের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ভূগর্ভস্থ পানি গভীর নলকূপের মাধ্যমে আমরা বড় টাঙ্কি এবং এখানে ডিপ টিউবওয়েল বসিয়ে পানি সংগ্রহ করে তাদেরকে দুর্গম এলাকায় এ ধরনের পানির সুবিধাগুলো আমরা দিতে পেরেছি। সৌর বিদ্যুতের মাধ্যমে পাহাড়ি এলাকায় পানি সরবরাহ করায় 15,000 মানুষের কষ্ট লাঘব হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 15 দফা দাবিতে সারা দেশে চলছে পণ্য পরিবহনে 72 ঘন্টার কর্মবিরতি, আমদানি রপ্তানি ব্যাহত হবার আশঙ্কা। টঙ্গীতে মালবাহী ট্রেনের 3 বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ। ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ, তদন্ত কমিটি গঠন। কুষ্টিয়া সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড। গ্যাস সংকটে সারা দেশে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, বিকল্প হিসেবে বাড়ছে ডিজেলের ব্যবহার। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।